আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই? দ্বাদশ বলতে যারা দ্বাদশ নিউ অর্থাৎ ফার্স্ট ইয়ারের পড়াশোনা শেষ করে নতুন করে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা শুরু করেছে। যদিও ফার্স্ট ইয়ারের সমাপনী পরীক্ষা আয়োজন করা হয়েছিল কিন্তু শেষ করতে করা যায়নি দেশের এই পরিস্থিতির কারণে। এখন তোমরা 12 নিউ দ্বাদশ শ্রেণীর ছাত্র, তোমাদের সাথে শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছে সবাই। যদি একটা কঠিন সময় পার করছি সবাই, কিন্তু কোনোভাবেই অনলাইনে ক্লাস অথবা ক্লাসের আদান প্রদান, জানাশোনা, লেখাপড়ার চর্চা কোনোটিকেই থামিয়ে রাখা যাবে না বন্ধুরা, এগিয়ে যেতে হবে। আমরা তোমাদের সাথে আমি রাইট ইউজ অফ ভার্ব নিয়ে বিস্তারিত অনেক আলোচনা করেছি। আশা করি তোমরা এই ক্লাসগুলো দেখেছ। তারপরে আমি ইউজ অফ স্পেশাল ওয়ার্ড কোশ্চেন নম্বর 3 এবং ইউজ অফ ফ্রেজেস এন্ড ক্লজেস কোশ্চেন নম্বর 4, এই কথাগুলোর মধ্যে দিয়ে আমি বারবার বলেছিলাম রাইট ইউজ অফ ভার্ব আমি অনেক ক্লাস নিয়েছি এবং সেখানে আমি বারবার বলতে চেয়েছি যে রাইট ইউজ অফ ভার্বের মধ্যে আমি পার্সন, ইংরেজি গ্রামারের একটা বেসিক অংশ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন বলেছি, স্পেশাল ওয়ার্ড অথবা ফ্রেজ ক্লজ, যে কোনো গ্রামারের ব্যবহারে ট্রান্সফরমেশন, ন্যারেশন, ভয়েস, সব জায়গায় আমাদের কিন্তু এই পার্সনের ব্যবহার প্রয়োজন। সুতরাং পার্সন আমাদেরকে পরিষ্কার হতে হবে, আমাদেরকে টেন্স সম্পর্কে পরিচিত হতে হবে এবং পরিষ্কার হতে হবে। আমাদেরকে বিভিন্ন বাক্য অর্থাৎ ওই গ্রামারের আইটেমগুলি করতে যে আমাদেরকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের কথা বলেছি। আজকে আমরা ন্যারেশনের আলোচনা করব। এখানে বিশেষভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের সাথে বিশেষভাবে অর্থ অনুসারে বাক্য 5 রকম: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি। এই যে বাক্যের অর্থ অনুসারে প্রকরণ, এগুলো পার্সন, টেন্স সহ আমাদেরকে এই বিষয়গুলো সবসময় জানতে হবে। সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট, ন্যারেশনের বেলাও এগুলোকে অ্যাভয়েড করে আলোচনা করা যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে ন্যারেশন শুরু করছি। আমি লিখলাম ন্যারেশন শব্দের অর্থ হলো বর্ণনা করা বা কোনো উক্তি। আমি কোনো কিছু তোমাদের সাথে বর্ণনা করছি বা কোনো কথা তোমাদের সাথে বিনিময় করছি। আমি যা বলছি এখন তোমার, এটা হলো ডিরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি, সরাসরি আমি বলছি। তুমি আমার কোনো কথাই তোমার বন্ধুর সাথে যখন বলবে যে স্যার এটা, প্রদীপ স্যার এটা বলেছে, বা এইভাবে যখন বলবে, অর্থাৎ আমার কথা তুমি যখন কারোর সাথে বলবে তখন তাকে বলার বা পরিবর্তনের কিছু নিয়ম আছে। এটাকে আমরা বলি ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট হলো কোনটা? ডিরেক্ট বা ডাইরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন সরাসরি আমি যা বলছি এটা তোমার সাথে, এটা হলো ডিরেক্ট। আর আমার কোনো কথা যখন তুমি অন্য কারোর সাথে শেয়ার করছো, এটা হলো ইনডিরেক্ট, পরোক্ষ। তো কোনো কিছু বর্ণনা করা বা কোনো কথা বক্তা সরাসরি বলা, আর আমার কোনো কথাকে, এটা হলো ডিরেক্ট, প্রত্যক্ষ। আর আমার কোনো কথাকে তুমি যখন অন্যের সাথে শেয়ার করো, স্যার বলেছেন এটা এই, তখন এটা ইনডিরেক্ট, পরোক্ষ হয়ে যায় বাংলায়। সরাসরি, প্রত্যক্ষ আর পরোক্ষ। বন্ধুরা, আমরা এই ন্যারেশন করতে যে একটা বাক্য আমি লিখলাম, দ্য গার্ল সেড টু মি, মেয়েটা বলেছিল, কাকে? আমাকে। বলে একটু থামলাম, একটা কমা, কি বললাম এটা আমাকে? আই লাইক টু রিড বুকস, আমি বই পড়তে পছন্দ করি। ধর্মীয় বই, রাজনৈতিক বই, কবিতা, সাহিত্য, উপন্যাস, যে কোনো ধরনের নাটক ইত্যাদি যে কোনো বই আমি পড়তে পছন্দ করি। আমরা যদি একটু লক্ষ্য করি, বাক্যের প্রথমে দ্য গার্ল মেড, এই দ্য গার্লের গার্ল কথাটি কোন পার্সন? একটু আমরা নিজেরা ভাববো। আমরা রাইট ইউজ অফ ভার্ব এবং অন্য জায়গায় যেহেতু পার্সনের কথা অনেক আলোচনা করছি, তারপরেও মনে করিয়ে দেওয়ার জন্য আবার একটু আলোচনা করি। আমরা বলেছি আমি, আমরা, এগুলো ফার্স্ট পার্সন, আর তুমি, তোমরা, এগুলো সেকেন্ড পার্সন, এবং সে বা তাহারা বা যে কোনো নামবাচক শব্দ, এগুলো থার্ড পার্সন। এইভাবে যদি আমার মনকে বুঝাতে পারি বা আমি যদি স্মরণ করতে পারি যে আমি যখন বললাম আমি, আমরা, নিজেকে আমি প্রশ্ন করব, আমি, আমরা, দা গার্ল দ্বারা কি আমি, আমরা বুঝাই? দা গার্ল দ্বারা কি আই বা উই বুঝায়? আই হলো আমি, উই হলো আমরা? না, দা গার্ল আই বা উই নয়।
অথবা একটু ভালোভাবে প্রোনাউন রেফারেন্সিং অন্য যে কোনো ভয়েস পরিবর্তনের জন্য তোমরা লক্ষ্য করে থাকবে, সেখানেও পার্সনটা কোন পার্সন বলা হলো, এটার পরিবর্তে আমি মাই আনবো না মি আনবো, ইউর আনবো না দেয়ার আনবো, নাকি হিজ আনবো নাকি হার আনবো, অবশ্যই আমার ভাবনাকে জিজ্ঞেস করেই আমাকে সেখানে প্রোনাউন রেফারেন্সিং অথবা ভয়েস রাইট ইউজ অফ ভার্বে সাবজেক্টকে চিনতে হয়। আমি পার্সন নিয়ে তারপরে অনেক কথা বলছি, আমাকে বুঝাতে হবে দাগার দ্বারা আমি আমরা বুঝাই না, ঠিক কিনা? দাগার দ্বারা আমি আমরা বুঝাই না, অথবা আমি আমরার মধ্যে আইয়ের যে অবজেক্ট মি, প্রোনাউন রেফারেন্সিং এর জন্য এগুলো জানতে হয় পরিষ্কার। আর আইয়ের যে পজিটিভ, যেটা দ্বারা মালিকানা বা সম্পর্ক বোঝায়, সেটা হলো কি মাই বা মাইন বা রিফ্লেক্সিভ ফর্ম মাই সেলফ। আশা করি বুঝতে পারো তোমরা। যে কোনো সাধারণ গ্রামার বইতেই ফার্স্ট সেকেন্ড থার্ড পারসন দিয়ে এগুলো সাবজেক্টিভ অবজেক্টিভ পজিটিভের ভাগ করা আছে, যে কোনো বইতে অ্যাভেলেবল। তো আমি বারবার বোঝাতে চাচ্ছি আমি আমরা নয় দাগাল। দাগাল দ্বারা ইউ, ইউর অবজেক্ট ইউ বা পজিটিভ ইউর, ইউরস বা ইউর সেলফ, ইউর সেলফ, এর কোনোটাই বোঝায় না। তাহলে আমি আমরা তুমি তোমরা নয়, নিশ্চয়ই দাগাল থার্ড পারসন। অর্থাৎ আমার দাগাল কথাটা যে থার্ড পারসন, এটা বুঝতে যেন কোনো রকমেরই অসুবিধা বা দ্বিধাদ্বন্দ্ব কাজ না করে আগে আমাকে এই জায়গায় পরিষ্কার হতে হবে। কারণ আমি গাছের গোড়া কেটে আগে পানি ঢাললে হবে না, বা নিজের কথাগুলো না বুঝে নেরেশনের বাক্য পরিবর্তন করে দেখালেই তোমার কাছে আনন্দদায়ক হবে না। সেড বলেছিল, আমি অনেকবার বলেছি রাইট ইউজ অফ ভার্বে সে, সেড, সেড, eat and eaten, go went gone. These are strong verbs or weak verbs. These are the different forms of a basic form of a verb. Eat or read, go. These are the common verb words. And we must know the V2 or V3 form. I mean first form and first participle. যে আমাকে সেট দেখে আমাকে কল্পনা করতে হবে এটির অরিজিনাল ফর্ম, বেস ফর্ম হলো সে, SAY, সে। এই সে থেকে হয়েছে V2 হলো সেট, একইভাবে V3 ও সেট। আমি যদি নিশ্চিত করতে পারি নিজেকে সে থেকে সেট হয়েছে বা সে সেট, সেট, এবং এটা ভার্ব। আর টু মি, এখানে টু একটি প্রিপোজিশন, মি হলো টু এর অবজেক্ট। আমরা জানি আই এর অবজেক্ট মি, এবং ওই যে আমরা জানি বললাম, আমরা যদি ভালোভাবে জানি আই, মি, মাই এগুলো ফার্স্ট পারসন আই এর অবজেক্ট, আমি দেখে যদি নির্ণয় করতে পারি মি ফার্স্ট পারসন। অর্থাৎ একজন লার্নার যখন তার মনের ভালো লাগা বা আনন্দ থেকে এবং ভালোভাবে বুঝতে পারবে এটি থার্ড পারসন, এটি ফার্স্ট পারসন, নিঃসন্দেহে এটি আই এর অবজেক্ট মি, আর এটি দা গার্ল, এটি একটি নাউন ওয়ার্ড, এটি একটি কমন নাউন, এবং মাঝখানে যে ভার্ব ওয়ার্ডটি সেইট, এটি সে, V2 সেইট। এইভাবে সে যদি বিশ্লেষণ করতে পারে এবং একটি কমা দিয়ে ইনভার্টেড, নট ইনভাইটেড, ইনভার্টেড কমার ভিতরে যে কথাটি লেখা আই লাইক টু রিড বুকস, আই লাইক আমি পছন্দ করি, টু রিড পড়তে, কি পড়তে? বই পড়তে। বই পড়লে আনন্দ পাওয়া যায়, জ্ঞান আরোহণ করে যায় এবং নতুন নতুন অনেক কিছুর সাথে পরিচয় হওয়া যায়, বই পড়ার অভ্যাস ভালো। এখানে যদি আমি বিশ্লেষণ করি, আবার আমি আগে নিজেকে বোঝাবো আই ফার্স্ট পারসন, আমি আমরা, লাইক পছন্দ করা, এটিও ভার্বের একটি বেস ফর্ম। লাইক, লাইকের V2 হলো লাইট, LIKED, ঠিক নয় কি? লাইক। V3 টাও লাইক। আমরা যে দুটি ভার্ব লিখেছি প্রথম বাক্যে, এটির V2 ও সেড, V3 ও সেড, এবং দ্বিতীয় বাক্যে যে লাইক ভার্বটি আছে এটিরও V2 লাইকড, তারপরে ই এর পরে ডি যোগ হবে, এবং তারপরে V3 তেও শুধু ই এর পরে ডি যোগ হবে, লাইকড। টু রিড, রিড একটি ভার্ব, এটি একটি টু যুক্ত ভার্ব। টু যুক্ত ভার্ব রিডের আমরা জানি V2 V3, রিড, রেড, রেড, একই বানান READ, উচ্চারণের জন্য বলতে হবে রেড। ওই রেড অর্থ লাল যেন আমরা মনে না করি, রিডের V2 গিয়ে যখন V2 হিসাবে আমরা যখন ব্যবহার করি তখন তাকে রেড উচ্চারণ করি। বুকের প্লুরাল বুকস, এটি কমন নাউন, প্লুরাল কমন নাউন। অর্থাৎ একজন লার্নার নিজেকে পড়তে বসে যখন চর্চা করবে এবং নিজের সাথে নিজে কথা বলবে এবং এইভাবে বাক্যের শব্দগুলোর বিশ্লেষণ, আগে সে নিজের সাথে নিজে হাঁটবে, খেলবে, নড়াচড়া করবে, আনন্দ করবে এবং করে করে নিজেকে প্রশ্ন করে এইভাবে যদি বাক্য সম্বন্ধে জানা হয়ে যায়,
তাহলে যখন আমরা নিয়মের পরিবর্তন বা আলোচনা করব তার কাছে খুবই সহজ এবং আনন্দদায়ক মনে হবে। এবার আমি ন্যারেশন প্রসঙ্গে যেহেতু পড়াচ্ছি ওই জায়গায় চলে যাই। ন্যারেশনের মধ্যে দ্য গার্ড এটিকে বলা যায় বক্তা, যিনি বক্তব্য উপস্থাপন করেন, আর যারা শুনেন তারা শ্রোতা। আমি বলছি আমি বক্তা, আমার কথা মি নামক ব্যক্তি শুনছে, সে শ্রোতা। তো বাক্যে যে কথা বলে বা উপস্থাপন করে সে হলো বক্তা। ইংরেজিতে তাকে বলা হয় স্পিকার বা ডেলিভারার বা ন্যারেটর, প্রেজেন্টেটর, কত কথা বলা যায়। আমরা সহজভাবে বলি স্পিকার অথবা রিপোর্টার, যে বক্তব্যটিকে রিপোর্ট করছে, যে কথাটিকে বলছে, যে কোনো সংবাদ, কোনো রিপোর্ট কারোর সামনে উপস্থাপন করছে, তাহলে বক্তা বা রিপোর্টার। আমরা সোজাসুজি বক্তা বা ন্যারেটর, যিনি কথা বলছেন, আর যিনি শুনছেন তিনি হলেন শ্রোতা, লিসেনার। লিসেনার। তো এই বক্তা শ্রোতার মাঝখানে একটি ভার্ব ওয়ার্ড দাঁড়িয়ে আছে দুজনকে শক্ত করে ধরে রাখার জন্য। এটি হলো সেইড, রিপোর্টিং ভার্ব। তো এটি দুইটি বক্তা শ্রোতার মাঝে সম্পর্ক স্থাপন করছে। বা আমরা এইভাবে বিভিন্ন কৌশলে যদি কথা বলি, যিনি বলেন তিনি বক্তা, বা রিপোর্টিং ভার্বের পূর্বে যে নাউন প্রোনাউনের উল্লেখ থাকে সেটি বক্তা, যিনি শুনেন তিনি শ্রোতা, অথবা রিপোর্টিং ভার্বের পরে বক্তা যাকে উদ্দেশ্য করে বলা হয়, যেটি রিপোর্টিং ভার্বের পরে যে ব্যক্তিবাচক শব্দটি বা কথাটি দেওয়া থাকে, এটি শ্রোতা। বিভিন্ন ভাবে বলতে পারি, আরো বলতে পারি এটি সাবজেক্ট, এটি অবজেক্ট, মাঝখানের এটি ভার্ব। যিনি বলেন সে সাবজেক্ট, যিনি শুনেন সে অবজেক্ট। যিনি বলেন সে বক্তা, যিনি শুনেন সে শ্রোতা। এই বক্তা শ্রোতা এবং সাবজেক্ট ভার্বের সাবজেক্ট আর অবজেক্টের মাঝখানে কি থাকে? ভার্ব। ন্যারেশনের এই ভার্বটিকে আমরা কি বলি? রিপোর্টিং ভার্ব। তো আমি এরপরও আবার সংজ্ঞার মতো বলছি পরে। আর ইনভার্টেড কমার ভিতরে যিনি বক্তা, তার একটি বক্তব্য বা কথা এখানে দেওয়া আছে, সেটি হলো আই লাইক টু রিড বুকস, আমি বই পড়তে পছন্দ করি। এটি বক্তা বলেছে, তার মনের অনুভূতি শ্রোতাকে জানিয়েছে, বা একটি কথা শ্রোতাকে শুনিয়েছে। যা জানিয়েছে বা শুনিয়েছে, বা আমরা গাণিতিক ভাবে বলি ইনভার্টেড কমার ভিতরে বক্তার যে কথাটি আছে বা বক্তব্যটি আছে, এটি রিপোর্টেড স্পিচ। এটি রিপোর্টেড স্পিচ। তাহলে আমাদেরকে, আমরা যারা লার্নার, তাদেরকে পরিষ্কার বলার অভ্যাস, বুঝার অভ্যাস করতে হবে। বাক্যের মধ্যে, ডিরেক্ট স্পিচের মধ্যে যিনি বক্তব্য উপস্থাপন করেন বা কথা বলেন, ইনি হলেন বক্তা। বক্তার কথা যিনি শুনেন, ইনাকে ন্যারেশনের ভাষায় বলা হয় ন্যারেশন, লিসেনার or person spoken to whom is the person spoken to। আর দুজনের মাঝখানে যে ভার্বের সাহায্যে দুজনের মধ্যে কথার বিনিময় করা হয়, এটি হলো said। এখানে সে, said, will say, কত অনেক ভাবেই থাকতে পারে। রিপিটিং ভার্ব বিভিন্ন রকমের টেন্সে থাকতে পারে, এটি পরে আলোচনা করছি। বক্তা যে ভার্বের সাহায্যে তার বক্তব্যটাকে উপস্থাপন করে, বা বক্তার পরে যে ভার্ব ওয়ার্ডটি ব্যবহৃত হয় বা শ্রোতার পূর্বে, এটি রিপোর্টিং ভার্ব। যিনি শুনেন তিনি শ্রোতা, আর বক্তা যা বলেন ইনভার্টেড কমার ভিতরে, এটি হলো রিপোর্টেড স্পিচ। এটি আমাদের হাবোধক হতে পারে, নাবোধক হতে পারে, বিভিন্ন টেন্সের হতে পারে। এটি অ্যাসার্টিভ হতে পারে, ইম্পারেটিভ হতে পারে, অপটেটিভ হতে পারে, এক্সক্লেমেটরি হতে পারে। তাহলে টিচার তোমাদের সাথে যেই জিনিসটা শেয়ার করছে, টিচারের প্রত্যাশা ইনভার্টেড কমার ভিতরে বাক্যটি আমরা আলাদা বেসিক গ্রামারের মধ্যে জানবো, কোনটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনটি অপটেটিভ, কোনটি এক্সক্লেমেটরি, তাই নয় কি? অথবা কোনটি ইম্পারেটিভ। এই কথাগুলো কাকে বলে বা কোন বাক্য কোন টেন্সে থাকে, তার গঠন বিন্যাস কেমন, সেটি আলাদাভাবে পড়ার ভিতরে আমি বলবো। আমাদের এখানে যে দাও আই লাইক টু রিড বুকস, এটি একটি বর্ণনামূলক বাক্য, ন্যারেটিভ সেন্টেন্স, আর এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। এখানে একটি হাবোধক করতে আছে বন্ধুরা। তাহলে আমরা মোটামুটি, এটি তোমাদের কাছে আমার প্রত্যাশা থাকবে, বক্তা শ্রোতা, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, এই কথাগুলো পরিষ্কার না হয়ে ন্যারেশন আলোচনা করা যায় না। এবার আমি এই বাক্যটিকে একটু উল্টিয়ে দিলাম। কখনো বা আমরা যখন প্র্যাকটিস করতে যাব, তখন আমরা দেখতে পারি যে আই লাইক টু রিড বুকস, এই কথাটি আগে দেওয়া আছে ইনভার্টেড কমা দিয়ে, এবং পরে সেড দ্য গার্ড, রিপোর্টিং ভার্ব এবং বক্তা তাকে পিছনে দেওয়া আছে। যেখানে রহস্য কি, তাদেরকে সামনে ছিল, তাদেরকে পিছনে সরিয়ে দেওয়া হলো। কখনো বাক্য এমনও থাকতে পারে।
যদি রিপোর্টিং বা বক্তা বাক্যের শেষে থাকে তাহলে আমরা তাদেরকে কি করবো, ইনডিরেক্ট করার সময় বা আমরা নেরেশন পরিবর্তন করার সময় বক্তা এবং রিপোর্টিং বার তাকে সামনে নিয়ে আসবো। অর্থাৎ আমি যখন ইনডাইরেক্ট নেরেশন করবো, আমি এখানে যেমন বলবো দ্য গার্ল সেড টু মি, দ্য গার্ল টোল্ড মি। কেন আমি টোল্ড করলাম এগুলো পরে বলছি। টোল্ড মি দ্যাট, আমরা একটা লিঙ্কার বা সংযোজক ব্যবহার করব, যে অ্যাসার্টিভ বাক্যের বেলায় রিপোর্টেড স্পিচ এবং শ্রোতার মাঝখানে যে খালি জায়গাটি বা রিপোর্টেড স্পিচের কথাটিকে দ্যাট শব্দ দ্বারা, এটি একটি লিঙ্কার বা একটা কনজাংশন, এক্ষেত্রে দ্যাট ব্যবহৃত হয়। এটি একটি কমন ইউসেজ। এটি ব্যবহার করে আমরা বাক্যের যে বাকি অংশ আছে এখানে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের কারণে আমরা এটাকে বক্তা মেয়েটা আমাকে বলেছিল যে আইটা, যেমন আমি অনেক কথা একই সাথে আলোচনা হয়ে যাচ্ছে, ফার্স্ট পার্সন বক্তা অনুযায়ী, সেকেন্ড পার্সন থাকলে সেগুলো শ্রোতা অনুযায়ী, এবং থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। এগুলো আমরা বিস্তারিতভাবে ধাপে ধাপে বলছি। তো এখানে ন্যারেশনের একটা নিয়ম আছে, যদিও এটা একটার ভেতরে আরেকটা বলে ফেলছি। এই আই ফার্স্ট পার্সন এটা সবসময় দা গার্ড, অর্থাৎ বক্তাকে মেনে চলে বা তাকে মেনে পরিবর্তন হয়। দা গার্ড একটা মেয়ে, থার্ড পার্সন আই শব্দটা এখানে সি হয়ে যাবে। যদি থার্ড পার্সন কোনো ছেলে বা বেটা মানুষ হতো তাহলে সেখানে আইটা হি হয়ে যেত। আবার ন্যারেশনের নিয়মে রিপোর্টিং ভার্বটা ফার্স্ট পার্সন হলে লাইকটা লাইকড হয়ে যায়। এগুলো পরে বলছি। তো এমনটা হতো, দ্য গার্ল টোল্ড মি দ্যাট শি লাইক টু রিড বুকস। এটার আলোচনা আরো বিস্তারিতভাবে পরে বলছি। আমি এখানে যে জন্য এই কথাটা বলতে চেয়েছি, সেড দ্য গার্ল কথাটি পরে, এই বেলাও আমরা ইনডাইরেক্ট করার সময় দ্য গার্ল সেড, দ্য গার্ল সেড এই কথাটি রিপোর্টিং ভার্ব এবং বক্তা বা রিপোর্টারের অংশটি বাক্যের শেষে আছে, আমরা এটিকে বাক্যের প্রথমে নিয়ে আসবো ন্যারেশন পরিবর্তন করার সময়। দ্য গার্ল সেড দ্যাট শি লাইক টু রিড বুকস, এটি ন্যারেশনের একটা নিয়ম। রিপোর্টিং ভার্ব বক্তা শেষে থাকলে ইনডাইরেক্ট করার সময় এদেরকে প্রথমে বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে বন্ধুরা, প্রাথমিকভাবে আমি তোমাদেরকে যা বলতে চেয়েছি যে এই ডিরেক্ট ন্যারেশনের একটি বাক্যের বিশ্লেষণ আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। বক্তা, শ্রোতা, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। আর এস দ্বারা বুঝিয়েছে রিপোর্টেড স্পিচ, এস বা আর স্পিকার বা রিপোর্টার, আর আরবি মানে রিপোর্টিং ভার্ব, এটা মিডিয়াকে বোঝাতে চেয়েছে লিসেনার, শ্রোতা। এগুলো আমাদেরকে জেনে তারপরে ন্যারেশনের ধাপে ধাপে এগোতে হবে। এখন আমরা ন্যারেশনের কি ধাপ মেনে চলবো? রিপোর্টিং ভার্বের পরিবর্তন। আমি জেনেছি বক্তা যে ভার্বের সাহায্যে বক্তব্য উপস্থাপন করে বা কথা বলে, যে ভার্ব ব্যবহার করে বক্তার সাথে শ্রোতার সাথে কথা বলে, বক্তা যে ভার্বের সাহায্য নিয়ে, যে ভার্বের সাহায্যে শ্রোতার সাথে কথা বলে তাকে রিপোর্টিং ভার্ব বলে। বা সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে যে ভার্বটি থাকে এটি রিপোর্টিং ভার্ব, বা বক্তা বা শ্রোতার মাঝখানে যে ভার্বটি থাকে এটি রিপোর্টিং ভার্ব। এটি একটি কন্ডিশন আছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হলে এই পাশের বাক্যের টেন্স পরিবর্তন হয় না। ঠিক আছে, এই পাশের বাক্যের টেন্স পরিবর্তন হয় না। এখন আমাকে এই যে আমি বারবার বলেছি লার্নারদেরকে স্ট্রং ভার্ব, উইক ভার্ব জানতে হবে, মনে প্রাণে সেট শব্দটিকে দেখে তাকে বুঝতে হবে এটি ইংরেজি রুট ওয়ার্ড সে, SAY সে। এই ভার্বটির V2 হলো সেট বা V3 হলো সেট। এটা জানলে আমি বুঝবো এখানে এটা V2 তে আছে, অর্থাৎ এটা ফার্স্ট টেন্সে আছে বা ফার্স্ট ফর্মে আছে। তখন এখানে বাক্যের পরিবর্তনের নিয়ম কি সেটা পরে বলছি। বা যদি এটা প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে ওই জায়গায় টেন্স পরিবর্তনের নিয়ম কি। অর্থাৎ আমাকে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, আমি যে কথা অন্যভাবে বলে ফেলেছি, রিপোর্টিং ভার্বের পরিবর্তন বলতে রিপোর্টিং ভার্বের পরে যদি টু থাকে বা রিপোর্টিং ভার্বের পরে যদি শ্রোতা থাকে তখন সেট টুটা টোল্ড হয়ে যায়। সেট টুটা একইভাবে এটা টেন্সও জানতে হবে যেটা V2 তে আছে, এবং এই সেট টুটা টোল্ড হয়ে যায়। যদি শ্রোতা না থাকে, টু না থাকে, তাহলে সেট সেইডই হয়ে যায়। সেটকে তখন আর টোল্ডে পরিবর্তন করতে হয় না। এটা বলছি রিপোর্টিং ভার্বের পরিবর্তন, যেটা সেট টুটা টোল্ড হতে পারে, কখনো প্রশ্নবোধক বাক্য হলে আস্কড হতে পারে, কখনো রিকোয়েস্টেড হতে পারে, কখনো কমান্ড হতে পারে। এই রিপোর্টিং ভার্ব অনেক রকমের পরিবর্তন হতে পারে টেন্সের কারণে, এই পাশের বাক্যের কারণে। বাক্যের কারণে কিভাবে পরিবর্তন হবে সেটা পরে বলছি। যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এক্ষেত্রে সেট টু টোল্ড হবে, এইটুকুনের মধ্যে আমরা সীমিত থাকি। আর যদি এটি সেজ, সে বা হ্যাভ সেড, উইল সে এমন হতো, সেখানেও টেল অথবা টেলস
এমনই হতো উইল টেল মি, এমনটা পরিবর্তন হতো। বন্ধুরা, এবার আমরা আশা করি রিপিটিং ভার্বের পরিবর্তন তোমরা পরিষ্কার হয়েছে। এখানে অবজেক্ট না থাকলে সেডই থাকবে, বা সে যেমন আছে তেমনই থাকবে। অবজেক্ট থাকলে সে টুটা এখানে অ্যাসার্টিভ বাক্যের বেলা টোল হবে। ইনভার্টেড কমা তুলে দেওয়া, এটি একটি নারেশনের মধ্যে একটি নিয়ম। এখানে একটি ছোট কমা বিয়ের করে দেওয়া আছে, আবার রিপোর্টিং স্পেসের শুরুতে ইনভার্টেড কমা দেওয়া আছে। এই ধরনের কোন রকমের কমা জাতীয় কমার বা ইনভার্টেড কমার ব্যবহার ইনডাইরেক্ট নারেশনের বাক্যে থাকবে না। ইনডাইরেক্ট নারেশন হলে এখানে যে ধরনের বাক্যই থাকুক, সকল বাক্যের শেষে একটি বিরতি চিহ্ন বসবে, কারণ ইনডাইরেক্ট নারেশনে সকল ধরনের বাক্যই অ্যাসার্টিভ বাক্যে পরিণত হয়। এগুলো সব উঠে যাবে ইনভার্টেড কমা। বন্ধুরা, পার্সন পরিবর্তন, যেটি আমি বলার ভিতর দিয়ে বলে ফেলেছি, এটি থার্ড পার্সন, এটি ফার্স্ট পার্সন, এটিও ফার্স্ট পার্সন। অর্থাৎ আমি যেভাবেই নারেশন বুঝতে বসি না কেন, আমাকে টেন্স, পার্সন এবং অর্থ অনুসারে যে 5 রকম বাক্য, এগুলো সম্বন্ধে পরিষ্কার হতে হবে, ওয়াকিবহাল হতে হবে, হয়েই নারেশন শুরু করতে হবে। কম জানা থাকলে জেনে তারপরে শুরু করতে হবে। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, বই সংগ্রহ করবে। সকল লাইব্রেরি খোলা এখন, নতুন পুরাতন বই সংগ্রহ করে পাশাপাশি স্টাডি করলে টিচারের লেকচার শুনতে ভালো লাগবে। পার্সন পরিবর্তন, অর্থাৎ আমরা এখানে বলতে চেয়েছি এটা ফার্স্ট পার্সনও হতে পারে, সেকেন্ড পার্সনও হতে পারে, থার্ড পার্সনও হতে পারে। ফার্স্ট পার্সন হলে সে বক্তাকে অনুসরণ করে পরিবর্তন হবে, এটা বিভিন্নভাবে বাক্য দিয়ে বোঝাবে। সেকেন্ড পার্সন হলে সে শ্রোতাকে মেনে চলে বা তাকে অনুসরণ করে পরিবর্তন হয়, ঠিক আছে। আর যদি থার্ড পার্সন হয়, তাহলে এটাকে ইনডাইরেক্ট করার সময় পরিবর্তন করার প্রয়োজন হয় না। বন্ধুরা, টেন্স পরিবর্তন, এখানেও বিস্তারিত আলোচনা আসবে পরের লেকচারে, যে এখানে এটা যদি প্রেজেন্ট বা ফিউচার হতো, তাহলে এই বাক্যের আই লাইক যেমন প্রেজেন্ট ইনডেফিনিট আছে তেমনই থাকতো। কিন্তু যেহেতু সেইড আছে, ফার্স্ট টেন্স হলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট ফার্স্ট ইনডেফিনিট হয়ে যায়, অর্থাৎ লাইকের স্থলে লাইকড হয়ে যাবে। যদি প্রেজেন্ট বা ফিউচার হতো, তাহলে লাইক যেমন আছে তেমনই রয়ে যেত। প্রেজেন্ট বা ফিউচার হলে টেন্স পরিবর্তন হয়, ফার্স্ট টেন্স হলে কিভাবে পরিবর্তন হয়, ওগুলোর জন্য বিভিন্নভাবে বাক্য দিয়ে আলোচনা করা হবে। বন্ধুরা, একদম শেষ পর্যায়ে কতিপয় শব্দ বা শব্দ সমষ্টির পরিবর্তন আমরা জেনে থাকবো। শিক্ষকরা এইভাবে বলে থাকেন, নিকটবাচক শব্দগুলো দূরবাচক শব্দে পরিণত হয়। যেমন নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, হ্যাঁ, এভাবে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয় বা দ্য ডে বিফোর। এমন ধরনের কিছু পরিবর্তন শব্দ আছে ইংরেজি ন্যারেশনের মধ্যে, রিপোর্টেড স্পিচের মধ্যে। কিছু যদি শব্দ পাই, কতিপয় শব্দ বা শব্দ সমষ্টির পরিবর্তন, এটিরও একটি চার্ট দেওয়া হবে। টেন্স পরিবর্তনেরও কতিপয় বাক্য দিয়ে বোঝানো হবে। পার্সন পরিবর্তনও এইভাবে লিখে কতগুলো বাক্য দিয়ে বোঝানো হবে বিস্তারিতভাবে। তাহলে বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যেন ন্যারেশন 2 রকম, ডিরেক্ট ইনডিরেক্ট, এবং ন্যারেশনের একটি বাক্যের মধ্যে সাবজেক্ট, অবজেক্ট বা বক্তা, শ্রোতা, মাঝখানে রিপোর্টিং ভার্ব, এটি রিপোর্টেড স্পিচ সহ, কখনো রিপোর্টিং ভার্ব এবং বক্তা বাক্যের শেষেও থাকতে পারে। এবং ইংরেজি ন্যারেশন পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্বের পরিবর্তন, ইনভার্টেড কমা, তুলে দেওয়া, পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, কতিপয় শব্দ বা শব্দ সমষ্টির পরিবর্তন। আশা করি আমরা যদি এগুলো জেনে সামনের দিকে এগিয়ে যাই, আমাদের কাছে ন্যারেশন ভালো লাগবে, আমরা এনজয় করবো। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।